আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অপারেশন হক আই স্ট্রাইক, সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা, আইএস ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান, একযোগে ৭০ স্থানে হামলা। গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর হামলা, শিশুসহ নিহত ৬। রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না, প্রতিশ্রুতি পুতিনের। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের $2.30 কোটি গোপন অস্ত্র চুক্তি। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০। ওসমান হাদিকে হত্যা, ন্যায় বিচার চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। অপারেশন হক আই স্ট্রাইক, সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা, আইএস ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান, একযোগে ৭০ স্থানে হামলা। সিরিয়ায় একযোগে ৭০টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেট আইএসকে লক্ষ্য করে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় মার্কিন সামরিক বাহিনী অপারেশন হক আই স্ট্রাইক নামে হামলা শুরু করে। এতে জর্ডানের যুদ্ধবিমানও অংশ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী মধ্য সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের অবকাঠামো, অস্ত্রাগার এবং অবস্থানে আঘাত হানা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, এই অভিযানে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং আর্টিলারি থেকে ১০০টিরও বেশি নির্দিষ্ট লক্ষ্যভেদী গোলা নিক্ষেপ করা হয়। এর মাধ্যমে আইএসকে দুর্বল করতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দেইর আজ জোরে হামলায় আইএসের ৫ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় ড্রোন পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ সদস্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলার কঠোর প্রতিশোধ শুরু হয়েছে। তিনি বলেন, যারা মার্কিন নাগরিকদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে নির্মম প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এটি যুদ্ধ শুরুর ঘোষণা নয়, বরং প্রতিশোধের বাস্তবায়ন। ১৩ ডিসেম্বর পালমিরায় আইএস সদস্যের অতর্কিত হামলায় ২ মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হন। আহত হন আরও ৩ সেনা। এরপর থেকেই প্রতিশোধ অভিযানের প্রস্তুতি চলছিল। ২০২৪ সালে বাশার আল আসাদের সরকার পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আইএস দমনে সিরিয়া এখন আন্তর্জাতিক জোটে অংশ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রকেও সমর্থন দিচ্ছে। গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর হামলা, শিশুসহ নিহত ৬। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার ১৯ ডিসেম্বর গাজা সিটির তুফা এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিয়ের আসরে এই বোমা বর্ষণের ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাদিরা জানিয়েছে, এই নৃশংস হামলায় বর-কনে পক্ষের অন্তত ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে শুরুর প্রস্তুতি চলছে, তখনই আইডিএফের এই কর্মকাণ্ড শান্তি প্রক্রিয়াকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। গত ২ বছর ধরে চলা এই যুদ্ধে ইতিমধ্যে ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত গাজায় সাময়িক স্বস্তি ফিরলেও ইসরায়েলি বাহিনীর বারবার শর্ত লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না, প্রতিশ্রুতি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং দেশটির নিরাপত্তাগত স্বার্থকে গুরুত্ব দেয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় 4.5 ঘণ্টাব্যাপী অনুষ্ঠান ডিরেক্ট লাইনে তিনি এই মন্তব্য করেন। বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন। পুতিন দাবি করেন, রাশিয়ার প্রতি সম্মান দেখানো হলে এবং পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে পশ্চিমা দেশগুলো প্রতারণা বন্ধ করলে নতুন কোনো বিশেষ সামরিক অভিযান হবে না। তিনি তার পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ন্যাটো সম্প্রসারণ না করার যে আশ্বাস দেওয়া হয়েছিল, পশ্চিম তা মানেনি। মস্কোর একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিনের পেছনে রাশিয়ার বিশাল মানচিত্র ঝুলছিল। এই মানচিত্রে ইউক্রেনের দখলকৃত অঞ্চল, এমনকি ক্রিমিয়াও অন্তর্ভুক্ত ছিল। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ওই অনুষ্ঠানটিতে পুতিনকে উদ্দেশ্য করে প্রায় 3 লাখের বেশি প্রশ্ন জমা পড়েছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন, তিনি শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে কোনো ধরনের আপোষের ইঙ্গিত দেননি। তিনি আবারও দাবি করেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বাদ দিতে হবে এবং রাশিয়ার দখল করা 4টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নিতে হবে। আংশিকভাবে দখল করে নেওয়া ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া। দেশের অর্থনীতির প্রশ্নে মূল্যস্ফীতি প্রবৃদ্ধি কমে যাওয়া এবং ভ্যাট বৃদ্ধির বিষয় স্বীকার করেন পুতিন। অনুষ্ঠানের মধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে 16% নামানোর ঘোষণা দেয়। বিদেশনীতি, অর্থনীতি এবং যুদ্ধের পাশাপাশি অনুষ্ঠান জুড়ে উঠে আসে মাতৃভূমি, প্রবীণ সেনাদের সম্মান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা। পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের সঙ্গে সমান মর্যাদা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেন। রাশিয়া ভবিষ্যতে ন্যাটোর উপর হামলা চালাতে পারে এমন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কার কথা আবারও তা নাকচ করে দেন তিনি। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের $230 কোটি গোপন অস্ত্র চুক্তি। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে $230 কোটি মূল্যের একটি বিশাল ও গোপনীয় মারণ অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি অনুসন্ধানী সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। ইসরায়েলের খ্যাতনামা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে সম্পাদিত এই চুক্তিটি ইসরায়েলি প্রতিরক্ষা ক্ষেত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম মারণ লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। গত মাসে এলবিট সিস্টেমস বিপুল অঙ্কের অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও তখন ক্রেতা দেশের নাম প্রকাশ করেনি। তবে ফরাসি সংবাদ মাধ্যমটির সাম্প্রতিক অনুসন্ধানে নিশ্চিত করা গেছে যে ওই রহস্যময় ক্রেতা রাষ্ট্রটি আসলে সংযুক্ত আরব আমিরাত। এই ঐতিহাসিক চুক্তির আওতায় আরব আমিরাত মূলত ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি অত্যন্ত উন্নত জে মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে। অত্যাধুনিক লেজার প্রযুক্তি নির্ভর এই প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত আগত মিসাইলের সেন্সর অকেজো করে দেওয়ার মাধ্যমে আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে। চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হল, এই স্পর্শকাতর প্রযুক্তিটি যৌথ প্রকল্পের আওতায় সরাসরি আরব আমিরাতেই উৎপাদিত হবে। ইসরায়েল সরকার ইতিমধ্যে এই প্রযুক্তির স্থানীয় উৎপাদনে প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে এবং পুরো প্রকল্পটি বাস্তবায়নে প্রায় 8 বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। 2020 সালে ঐতিহাসিক আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা এবং গোয়েন্দা সহযোগিতার পরিধি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এলবিট সিস্টেমস ইতিমধ্যে আমিরাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং দুই দেশের সামরিক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। যদিও সামরিক নিরাপত্তার স্বার্থে এবং স্পর্শকাতর প্রযুক্তির কারণে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনও জনসমক্ষে আনা হয়নি, তবুও এই বিশাল অঙ্কের লেনদেনটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে এত বড় মাপের একটি গোপনীয় মারণ সামরিক চুক্তি নিয়ে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলির মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফ্যাম এই চুক্তির কঠোর সমালোচনা করে জানিয়েছে যে এসব উন্নত প্রযুক্তির অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা শেষ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহৃত হতে পারে। যদিও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, তবুও এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই গোপন অস্ত্র চুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০ জন। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দেশটিতে চলতি মাসে দ্বিতীয় গণহত্যার ঘটনা এটি। শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম দিকের বেকার্সডেলে কী কারণে ওই হামলা চালানো হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় এলোমেলো গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেছে। গাউটিং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপিকে বলেন, হামলায় ১০ জন নিহত হয়েছেন, তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডেলে একটা বারের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৩ বছরের একটি শিশুসহ ১২ জনকে হত্যা করেছিল। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে মদ বিক্রি করার একটি স্থানে গুলি চালানো হয়েছে। ৬,৩০,০০,০০০ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার অনেক বেশি। ওসমান হাদিকে হত্যা, ন্যায় বিচার চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার ১৯ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। অন্তর্বর্তী সরকারকে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত পুঙ্খানুপুঙ্খ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তী সরকারকে মৃত্যুদণ্ড ছাড়াই ভংসা ও হত্যাকাণ্ডের জন্য দোষীদের ন্যায়বিচার আওতায় আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সবশেষ সোমবার ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি। শুক্রবার হাদির লাশ দেশে ফিরিয়ে আনা হয়। তাকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৫টা ৪৯ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বাদ জোহর দুপুর ২টায় জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।